নমস্কার, ওয়েলকাম টু সায়েন্স। আজকে ভিডিওটা একটু অন্য টাইপের হবে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ জ্বলছে। 5ই আগস্ট 2024, সময়টা দুপুর 1:30। বাংলাদেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার বাসভবন থেকে এয়ারফোর্সের হেলিকপ্টারে উড়ে চলে আসলেন ইন্ডিয়া। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যার জন্য দেশ ছাড়তে বাধ্য হলেন তিনি। তা আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত ঘটনা। এর জন্য আমাদের জানতে হবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। শেখ হাসিনার বাবা মানে শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তাকে বাংলাদেশের ফাদার অব দ্য নেশনসও বলা হতো। শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে, আমাদের যখন 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিল ভারতবর্ষ, তখন দুটো পাকিস্তান ছিল। একটা ছিল ওয়েস্ট পাকিস্তান, একটা ছিল ইস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তান মানে যে পাকিস্তানকে আমরা পাকিস্তান বলি সেটা ছিল ওয়েস্ট পাকিস্তান, আর ইস্ট পাকিস্তান যাকে বলা হতো সেটা এখন বর্তমানের বাংলাদেশ। এখন ওয়েস্ট পাকিস্তান মানে বর্তমানে যে পাকিস্তান, সেখানে চলতো হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি, যেখানে জুলফিকার আলী ভুট্টো ছিলেন প্রধান। আর এখানে শেখ মুজিবুর রহমানের যে পার্টি ছিল তার নাম ছিল আওয়ামী লীগ। এবার ওয়েস্ট পাকিস্তান মানে বর্তমান যে পাকিস্তান, সেই পাকিস্তান ইস্ট পাকিস্তান মানে বর্তমানের বাংলাদেশকে খুব একটা পাতে দিত না এবং পয়সা খরচার ব্যাপারে ওয়েস্ট পাকিস্তানে বেশি খরচা হতো। এরপরে যখন 1971 সাল আসে, তখন আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। 1971 সালে শেখ মুজিবুর রহমান নতুন বাংলাদেশের প্রতিষ্ঠা করে 26শে মার্চ 1971 সালে। এবার আসি বাংলাদেশের পার্টি সম্পর্কে। আওয়ামী লীগ, বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় সেদিন ছিল 15ই আগস্ট 1975। মুজিবুর রহমানের হত্যা হয়েছে এবং শুধু মুজিবুর রহমান না, তার সঙ্গে তার পরিবারের 10 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। যেহেতু তখন শেখ হাসিনা বাইরে ছিলেন মানে আউট অফ বাংলাদেশ ছিলেন, সেহেতু তিনি বেঁচে যান। এরপরে সালটা 1981 সালের দিকে আসি। শেখ হাসিনা যখন বাংলাদেশে চলে আসেন 1981 সালে ওনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করে দেওয়া হয়। কিন্তু এখানে একটা সমস্যা যে তখন কিন্তু তিনি এতটা পাওয়ারফুল ছিলেন, উনি হাউস অ্যারেস্টে থাকেন। 84 সালের পরে 1985 সালেও তাকে হাউস অ্যারেস্টে রাখা হয়। এরকম করে তার সংগ্রাম শুরু হয়। এরপরে আসে সেই সময় যখন হাসিনা প্রাইম মিনিস্টার হয় 1996 সালে। তিনি 1996 সাল থেকে 2001 সাল অবধি প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে। এরপর তার পার্টি হেরে যায়। তখন রুলিং যে পার্টি ছিল তার নাম হচ্ছে বিএনপি। সেই যে প্রথমে বিএনপির কথা বলেছিলাম। এইবার 2001 সালে যখন বাংলাদেশ শেখ হাসিনার হাত থেকে চলে যায়, বিএনপি যখন আসে, তখন কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা সেরকম ভালো ছিল না। এরপর আসে 2009 সাল। 2009 সালে তিনি আবার বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন। এখন 2009 সালের পর থেকে ভারতের সাথে আবার সম্পর্কটা ভালো স্থাপন। এটা গেল ছোট্ট করে আমার বলা বাংলাদেশের ইতিহাস। ডিটেলস বলতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তা এইটাই ছিল মোটামুটি আমি একটা করে বললাম। এখন আসি যে এই আন্দোলনটা শুরু হলো কোথা থেকে। আন্দোলনটা প্রথম শুরু হয়েছে স্টুডেন্ট প্রোটেস্ট। প্রোটেস্টটা করছিল কি নিয়ে? সংরক্ষণ নিয়ে। এই প্রোটেস্টটা কিন্তু চালু হয়েছিল 2024 সালে না, এই প্রোটেস্ট চালু হয়েছিল 2018 সালে। 2018 সালে যখন প্রোটেস্টটা চালু হয়েছিল সেই সংরক্ষণ নিয়েছিল। এখন বাংলাদেশের মেন সংরক্ষণের কিছু পার্ট আছে। এখানে ফ্রিডম ফাইটার মানে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, শেখ মুজিবুর রহমান যখন প্রথম প্রাইম মিনিস্টার হন, প্রথম যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি শপথ নিয়েছিলেন, একটা প্রতিজ্ঞা করেছিলেন যে বাংলাদেশকে যারা মুক্ত করেছে, স্বাধীন করেছে, তাদের জন্য একটা সংরক্ষণ থাকবে। এইটার অনেকটা পোর্শনে ভাগ আছে। ধরুন 100% যদি হয়, চার্টে লক্ষ্য করলে দেখা যাবে যে 30% ফ্রিডম ফাইটার এবং তাদের চিলড্রেন এবং গ্র্যান্ড চিলড্রেনদের জন্য। এরপরে 5% আছে এথনিক মাইনরিটিস, 10% উইমেনদের জন্য, 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং 10% ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। বর্তমানে এমন অবস্থা, একটা সিচুয়েশনটা তৈরি হয়েছে
হয়েছিল, তার জন্য বেসরকারি যে সংস্থাগুলো ছিল সেখানে যে চাকরিটা পাওয়া যাচ্ছিল সেই চাকরির যে স্যালারি যে প্রচুর সেটা না, স্যালারি সেখানে খুবই কম। এর জন্য স্বাভাবিকভাবেই লোকে গভর্নমেন্ট জবের দিকে যাবে। গভর্নমেন্ট জবের দিকে যেতে গেলে 2018 সালে প্রথম সেটা হয় যে সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। ফ্রিডম ফাইটাররা যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল তারা সংরক্ষণ পাচ্ছিল একটা কথা, সেটা ছিল 1971 সাল। 2018 সাল, এত বছর পরেও এই সংরক্ষণ চলছিল। এই সংরক্ষণ চলার ফলে অভিজ্ঞতাটা খারাপ লাগা তো ব্যাপারই। এই সংরক্ষণের আন্দোলনটা তখন ছিল 2018 সাল। শুরু হওয়ার পরে কিছুদিন এরকম আন্দোলনটা চলেছিল, চলে যাওয়ার পরে তখন বর্তমান যে সরকার ছিল শেখ হাসিনার সরকার, তিনি বলেছিলেন হ্যাঁ সংরক্ষণ উঠিয়ে দেওয়া, তারপরে আন্দোলন থেমে গেছে। এবার আসি 2024 সালে। 2024 সালে কিছুদিন আগে জুলাই মাসে ওইখানকার কোর্টের থেকে একটা ল পাস করা। Breaking news out of Bangladesh, where the Supreme Court has scaled back a ruling by the High Court to reinstate a job quota system. So in June, the High Court brought back a system that reserves 30% of government jobs for relatives of veterans who fought in Bangladesh's war of independence. Well, after violent protests this week, the Supreme Court has suspended that ruling and brought forward an August 7 hearing on the matter. A nationwide curfew does remain in place and it's been extended indefinitely. That's as security services try to quell the protests. সেই সংরক্ষণটাকে আবার আনা হচ্ছে। এইখান থেকে শুরু হয় স্টুডেন্টসদের সেই বিরোধ, সেই আন্দোলন যেটা 2018 সালে শুরু হয়েছিল, সেই আন্দোলনই আবার শুরু হয় 2024 সালে। এখন প্রথমে এই আন্দোলনটা স্বাভাবিকভাবেই শান্ত আন্দোলন ছিল, সুষ্ঠুভাবে চলছিল। মেন কিছু সমস্যা আছে। একটা আন্দোলন যখন শুরু হয় সেটা স্টুডেন্টসদের আন্দোলন ছিল, কিন্তু সরকার তাকে পাত্তা দিচ্ছে। এবার আন্দোলন যখন আস্তে আস্তে একটা বড় আকার নিচ্ছে তখন সরকারের তরফ থেকে, মানে বাংলাদেশ সরকারের তরফ থেকে কারফিউ জারি করে দেওয়া হয়। এই কারফিউ জারিতে প্রচুর স্টুডেন্টসদের মৃত্যু হয় এবং স্টুডেন্টস আন্দোলনটা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা বিশাল আকার ধারণ করে। কারণ শেখ হাসিনা সরকার একটা কথা বলেছিল যে এদের কোনো কথা শোনা যাবে না, তার জন্য উনি কি করেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেন। চারিদিক থেকে চেপে দেওয়ার চেষ্টা করা হয় যে না, এইটা আমরা যেটা করছি সেটাই ঠিক। এবার এর জন্য অনেকে একে ডিক্টেটর বলতে শুরু করে দেয়। কনফারেন্সে উনি বলেছিলেন যে সংরক্ষণ মুক্তিযোদ্ধার লোকেরা পাবে না তো কারা পাবে? রাজাকাররা। কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে মেয়ে? এখন এই কথাতে অনেক সমস্যা সৃষ্টি হয়, কিন্তু এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে এটা একটা অপমানজনক কথা। রাজাকার তাদেরই বলা হতো যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন মুজিবুর রহমান, তখন যারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পাক, মানে এক কথায় যাকে বলে গদ্দার। এই যে স্টেটমেন্টটি তিনি দেন এর জন্য হয়ে যায় সমস্যা। একে এত ছাত্র মৃত্যু, সাধারণ মানুষ মরছে, গুলি চলছে, এর জন্য সবাই বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভে ফেটে পড়ার পরে 5ই আগস্ট 2024 সালে বিশাল সংখ্যক একটা মব শেখ হাসিনার বাসভবনের দিকে এগোতে থাকে। এখানে শেখ হাসিনা সাহায্য প্রার্থনা করেন তাদের মিলিটারিদের কাছ থেকে। তো মিলিটারিরা বলে না, আমরা এইটা দিতে পারি, আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমাদের পক্ষে এই মব সামলানো সম্ভব। এবং 5ই আগস্ট দুপুর 1:30টার সময় একটা এয়ারফোর্স হেলিকপ্টারে করে শেখ হাসিনা তার বাসভবন থেকে চলে देकर देश छोड़ चुकी हैं। रिपोर्ट्स के मुताबिक 76 वर्षीय शेख हसीना सोमवार को हेलीकॉप्टर से बांग्लादेश छोड़कर भारत की तरफ চলে যাওয়ার পরে শেখ হাসিনার বাসভবনের পাশে যে ব্যারিকেডগুলো দেওয়া ছিল
সে ব্যারিকেড খুলে দেওয়া হয় এবং তারপর দেখা যায় সেই সমস্ত দৃশ্য, যে দৃশ্যগুলো খুব বর্তমানে ভাইরাল হচ্ছে। এরপরে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়। এখন এটা কি ঠিক হচ্ছে না ভুল, সেটা তো পরের কথা। এখন আমাদের ইন্ডিয়াতে একটা ভাবার বিষয় হয়ে দাঁড়ালো, যতদিন আমাদের শেখ হাসিনা সরকার ছিল, শেখ হাসিনা সরকার ইন্ডিয়ার সাথে সবসময় একটা ভালো রিলেশন রাখার চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে কি হতে চলেছে এটা কেউ জানে না। তা আমাদের প্রতিবেশী যে দেশ আছে, একদিকে আছে পাকিস্তান, এইদিকে হচ্ছে বাংলাদেশ, পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে পাকিস্তান আর মায়ানমার, আর ওদিকে আছে চীন। মানে চারিপাশে যে দেশগুলো আছে তার সাথে যে ইন্ডিয়ার সম্পর্ক যে খুব ভালো সেটা কিন্তু না। আর নিচের দিকে আছে হচ্ছে শ্রীলঙ্কা। এই যে দৃশ্যটি আপনারা দেখছেন, এই দৃশ্যই আপনারা দেখতে পেয়েছিলেন যখন 2022 সালে শ্রীলঙ্কাতে প্রেসিডেন্টের ঘরে ঢুকে গেছিল সব, ঠিক সেম জিনিস। এখন এটা ঠিক হলো না ভুল সেটা তো আপনারাই বলবেন, কিন্তু এটা নিয়ে জয়োচ্ছ্বাস করার কিছু নেই, কারণ আপনারা হল আমাদের প্রতিবেশী দেশ। এটার এফেক্টটা আমরা পাবো না তা না, অবশ্যই পাবো। তা শেখ হাসিনা তো শুনেছি যে গাজিয়াবাদে কোনো জায়গায় গেছেন, তা সেখান থেকে বাইরে চলে গেলেন। এই ছিল আমার ভিডিও আজকে, একটু সিরিয়াস ইস্যুর উপরে। আমার মনে হলো এটা নিয়ে ভিডিও করা দরকার, যেহেতু আমরা ভারতের নাগরিক, আমাদেরও ভাবা উচিত এই নিয়ে আমাদের কি বর্তমান করণীয়। তা আপনাদের কি করণীয়, আপনাদের কি মত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।